আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি ইউনিয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, মাটি ও মানুষের রেকর্ডিং টিম সহ আমরা এখন সাভারের আশুলিয়ায়। আমাদের আজকের অনুষ্ঠানে যে বিষয়টা আমরা উপস্থাপন করব তা হচ্ছে একটি ইন্টিগ্রেটেড ফার্ম বা সমন্বিত খামার। আর আমাদের নির্বাচিত খামারটি হচ্ছে আরমা অ্যাগ্রো। আরমা অ্যাগ্রো 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই এই আরমা অ্যাগ্রো মৎস্য চাষ, গবাদি পশু পালন ইত্যাদি নানা ক্ষেত্রে আর নিরাপদ খাদ্য উৎপাদন করছে। সেই দর্শক, আরমা অ্যাগ্রো নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। একথা আমরা সবাই জানি, 2 দশক আগেও দেশে কুরবানি ঈদকে সামনে রেখে গ্রামে গ্রামে পারিবারিক পরিবেশে গরু মোটাতাজাকরণ করা হতো। সেই চিত্র এখনো যে নেই তা কিন্তু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ আকারের বাণিজ্যিক খামার। এই সমস্ত খামারগুলোর সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য মোতাবেক দেশে বর্তমানে বাণিজ্যিক খামারের সংখ্যা প্রায় 14,000। এর মধ্যে আধুনিক প্রযুক্তি সংযোজিত খামারের সংখ্যা প্রায় 1,100টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামার ক্যাটাগরিতে এগুলোকে বলা হয় বিফ ফ্যাটেনিং ফার্ম। এই সমস্ত আধুনিক খামারের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি খামার রয়েছে যেখানে ফ্যাটেনিং কার্যক্রমে বাছুর ক্রয় থেকে শুরু করে পুরোপুরি হৃষ্টপুষ্ট হওয়া পর্যন্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সায়েন্টিফিক নীতি অনুসরণ করা হয়। এমনকি শতভাগ নিরাপদ মাংস উৎপাদনে নিজস্ব খামারের উৎপাদিত সবুজ ঘাস, সাইলেজ এবং বায়োসিকিউরিটি সহ খামারের সামগ্রিক পরিবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সাভারের আশুলিয়ার আরমা অ্যাগ্রো এর মধ্যে একটি। আরমা অ্যাগ্রোর স্বত্বাধিকারী হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের আব্দুর রাজ্জাক। আশুলিয়ার চারাবাগে 1 একর জায়গা নিয়ে আরমা অ্যাগ্রোর যাত্রা শুরু হয় 2018 সালে। শুরু থেকে নিরাপদ মাংস উৎপাদনে ব্রতী নিয়ে জনাব আব্দুর রাজ্জাক খামারকে একটি সমন্বিত খামার হিসেবে গড়ে তুলেছেন। এই আরমা অ্যাগ্রো নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবার আগে সমন্বিত খামারের সাফল্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নানা দিক নিয়ে আমরা কথা বলবো জনাব আব্দুর রাজ্জাকের সঙ্গে। এখানে আমরা 2018 সালে মাত্র 21টা গরু নিয়ে শুরু করেছিলাম আর 1টা গাভী নিয়ে। আলহামদুলিল্লাহ বর্তমান আমার খামারে ষাঁড় রয়েছে 225টি এবং গাভী রয়েছে 8টি, এবং নেক্সট ইয়ারে ইনশাল্লাহ ষাঁড়ের সংখ্যা 400-তে যাবে। এটি করবার মূল উদ্দেশ্য হলো যে আনফর্চুনেটলি আমাদের দেশের বড় বড় উদ্যোক্তারা রয়েছেন, শিল্পপতি রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, কেউ আমরা নিরাপদ খাদ্যের কথা ভাবছি না, কেউ আমরা পরবর্তী প্রজন্মের কথা ভাবছি না। সবাই আমরা অল্প সময়ে অধিক লাভের কথা চিন্তা করছি এবং সমাজ। কি আপনি বললেন যে নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে আপনি সচেষ্ট হয়েছেন, তো কি কি পদ্ধতি অবলম্বন করছেন নিরাপদ খাদ্যের ক্ষেত্রে? আমাদের ফুড সেফটি অথরিটির চিফ কনসালটেন্টের সার্বিক তত্ত্বাবধান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আফজাল হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজের অধ্যাপক মাসুদ রানা সহ অনেক কৃষিবিদ যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের সার্বিক তত্ত্বাবধানে এই খামারটি পরিচালিত হচ্ছে। বিস্তারিত শুনবো একটু পরে, চলুন না আপনার সঙ্গে ঘুরে দেখি প্লিজ 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 প্লিজ। 2018 সালে 21টি ষাঁড় ও 1টি গাভী নিয়ে খামারের যাত্রা শুরু হলো। 2025 সালের এই সময়ে খামারের অবকাঠামো পরিবর্তন হয়েছে অনেকখানি। একটি শেড থেকে নির্মাণ করা হয়েছে 6টি শেড। 21টি গরু থেকে গরুর সংখ্যা দাঁড়িয়েছে 225টি, সেই সঙ্গে দুধেলো গাভীর সংখ্যা 8টি। আমার ডেলি এই আমার শেডে 40 লিটার দুধ হচ্ছে, বাকি গাভীগুলো প্রেগনেন্ট রয়েছে। আমার পরিবারের চাহিদা এবং কোম্পানির লোকের পর উদ্বৃত্ত দুধগুলো আমরা বাজারজাত করি। আপনি তো এখানে বিফ ফ্যাটেনিং করেন,
জি জি তো এখান থেকে যে বাছুরগুলো হয় এগুলো কি আপনি ফ্যাটিং এর আওতায় নিয়ে আসেন? ফ্যাটিং এর আওতায় চলে যায়। আর যেগুলো বকনা বাচ্চুর হয় সেগুলো উন্নত জাতের হলে আমরা এখানে আবার খামারে গাভীর জন্য এটা রেখে কি দিই। জাত এগুলো? এটা আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। এর কত লিটার দুধ দেয়? এইটা এক একটার এক এক ক্যাটাগরি। এইটা দিচ্ছে প্রতিদিন 12 থেকে 15 লিটার, এই গাভীটা 20 থেকে 22 লিটার, পরেরটাও 18 থেকে 20 লিটার, ওইটা দিচ্ছে আপনার এটা কি উচ্চ ফলনশীল? উচ্চ ফলনশীল। এটা ঠিক উচ্চ বললে ভুল হবে, এটা মাঝারি মিডিল গ্রেড। আপনার অনেক গাভী রয়েছে 25 থেকে 30 লিটার পর্যন্ত দুধ দেয়, সেই গাভীগুলো আমরা পালন করি না। আপনি যে বললেন যে নিরাপদ খাদ্য উৎপাদনে আপনি করে থাকেন, তো দুধ উৎপাদনের ক্ষেত্রে কি তাদেরকে ওইরকম স্যালিজ খাওয়াচ্ছে? একই আমার ষাঁড় যে সাইলেজ খাচ্ছে, আমার ছাগল যে সাইলেজ খাচ্ছে, আমার গাভীও একই সাইলেজ খাচ্ছে। নো ফিড, দুধ বাড়ানোর জন্য যে সমস্ত স্টেরয়েড ব্যবহার করা হয় সেগুলো আমরা করছি না। এই শেডে আমার 80টি গরু রয়েছে, মানে এর পদ্মা সেট? পদ্মা শেড। সেখানের এটার বডি ওয়েট রয়েছে 300 থেকে 375 কেজি পর্যন্ত। এটা মিডিল গরু আর কি। রাজা সাহেব, এখানে সবই দেশি আদলি, সব কি দেশি গরু এগুলো? এখানে সব দেশি বললে ভুল হবে। আমাদের দেশি রয়েছে, শাহিওয়াল রয়েছে, নর্থ বেঙ্গল গ্রে রয়েছে, আমাদের পাকিস্তানি ক্রস রয়েছে, বিভিন্ন জাতের গরু এখানে তো রয়েছে। আপনি এগুলো কোথাতে সংগ্রহ করেছেন এগুলো? মোস্টলি গরু আমরা সংগ্রহ করি আমার নিজ বাড়ি কুষ্টিয়া থেকে, এবং আশেপাশের কিছু হাট থেকে করি। আমরা নওগাঁ থেকে গরু সংগ্রহ করি। রংপুর থেকে এভারেজ ওজন কত ছিল যখন আপনি এগুলো নিয়ে আসেন, বা বয়স কত ছিল? যখন আমরা এগুলো নিয়ে আসি তখন এটার এভারেজ ওজন ছিল 200 কেজি প্লাস মাইনাস। কতদিন লালন করলেন এগুলো? এইটা প্রায় 8 থেকে 10 মাস। 10 মাসে এক একটা দাঁড়ানো এভারেজ গড় কত ওজন দাঁড়ানো? এইটা আপনার মাথায় রাখতে হবে যে 200 থেকে 250 কেজি পর্যন্ত গরুগুলোর পার ডে গ্রোথ 450 থেকে 500 গ্রাম বা 550 গ্রাম পার ডে? পার ডে, মানে একদিনে একদিনে, মানে মাসে 15 কেজি। আচ্ছা। কিন্তু যে গরুগুলোর ওজন 300 কেজির অধিক, সেই গরুগুলো আপনার প্রতিদিন 650 থেকে 900 গ্রাম পর্যন্ত। তাহলে যে 500 গ্রাম করতে আপনার কি পরিমাণ খাবার, কি কি খাবার ব্যবহার করছেন? আপনার মাথায় রাখতে হবে একটা গরুর বডি ওয়েট, অর্থাৎ 300 কেজি ওজনের যে গরুটি, তার বডি ওয়েটে 5% আপনার খাবার লাগবে, ইনক্লুডিং অল। আচ্ছা, অর্থাৎ 15 কেজি সাইলেজ, দানাদার, ভুসি সব কিছু মিলিয়ে 15 কেজি খাবার দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকম গরু আছে, বলেন তো বোঝার উপায় কি, কোনটা এটা কোনটা? বোঝার উপায়, এগুলো অনেকগুলো বোঝার টেকনিক রয়েছে। যেমন যে গরুটির নাভির নিচে অর্থাৎ তার ইটা ঝুলে রয়েছে, সেটি মূলত ক্রস গরু। এইটা কি বলবো আমরা? এটা আপনার দেশি গরু। আচ্ছা, এটি দেশি, এটি আপনার পাকিস্তানি ক্রস। আচ্ছা, এটি আপনার দেশি। যখন আপনি ক্রয় করেন তখন কি সমস্ত নমুনা বোঝা যায়? এই সমস্ত নমুনাগুলো আমরা বুঝে কেনার চেষ্টা করি, কিন্তু যখন একসঙ্গে গরুগুলো আমরা পারচেস করি তখন একেবারেই পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা কেনা সম্ভব হয় না। সেজন্য কুরবানির জন্য সুন্দর গরুগুলো আমরা আমাদের খামারে একই রকম দেখতে, একই রকম এটা রেখে দিই, খুব পরিষ্কার, খুব ক্লিন দেখা যায়, একদম ক্লিন। বাট যে গরুগুলো কম্পারেটিভলি অসুন্দর অথবা রংটা একটু মানে ডার্ক, কাস্টমাররা সাধারণত পছন্দ করেন না, সেই গরুগুলো আমাদের আরমা মিটে জবাই করি। আমরা দেখছিলাম যে আপনারা আরমা এগ্রোতে এসছেন এবং তাদের বিফ ফ্যাটারিং শেডে আপনারা দেখছেন, এবং এটাও জানি যে আপনারা প্রতি বছরই এখান থেকে নির্বাচন করেন, মূল্যটা তার নির্ধারণ করে। আপনি কি মনে করেন যে বাজারের সাথে সামঞ্জস্য আছে এই মূল্যগুলো? এটা মূল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার। কারো কাছে ভালো জিনিস একটু বেশি দাম দিয়ে নিলে বলবো যে না এটা ভালো আছে, আবার অনেক সময় বলবো যে আচ্ছা হয়ে গেছে। কিন্তু না, এখানে আমরা ওনার কথায় যে বিশ্বস্ততার কথা বলেছে, উনি নিরাপদ যে ব্যাপারগুলো বলেছে, আমরা তো আসলাম, বেশ কিছু গরু টরু দেখলাম এবং ঘুরলাম পুরো ফার্মে, তো দেখে বোঝা গেল যে ওনার কথার সাথে কর্মের মিল আছে এবং দামটা আপেক্ষিক ব্যাপার, হয় কম বেশি।
নিরাপদ মাংস উৎপাদনের জন্য উনি উপকরণ যেগুলো ব্যবহার করে, আপনারা তো সচক্ষে দেখছেন, এগুলো কি আপনার কাছে মনে হচ্ছে যে এর পুরোপুরি নিরাপদ বৈশিষ্ট্য বিদ্যমান? আমি যেহেতু যেটা কৃষিবিদ নই এবং এই খাদ্যে আমার এখানে খুব বেশি অভিজ্ঞতা আমার না থাকলেও আপাত দৃষ্টিতে আমরা যেটুকু দেখছি বা আমরা গতবার আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা এখান থেকে গরু নিয়ে যেটুকু বুঝতে পেরেছি, আমাদের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন প্রত্যেকেই বলেছেন যে না, এই গরুতে এটা কোনো সময় ভেজালেরা খাওয়ায়নি, তার প্রমাণ হলো তার মাংস দিয়েই তার প্রমাণ পাওয়া গেছে। এখানে বেশ অনেকগুলো শেড, একটা মাঝারি, কোনো একটু বড় ধরনের। আপনি নির্বাচনের ক্ষেত্রে আজকে চয়েস কী হবে আপনার? আমার চয়েস হলো, এখনও তো কুরবানি কিছুটা সময় আমাদের হাতে রয়েছে। ইতিমধ্যে গরুগুলোর যেহেতু ওজন ভিত্তিক একটা বিষয় এখানে আছে, এর ভিতরে তাদের আর একটু ওজন হয়তো বাড়বে। তো আমরা এই মুহূর্তে মানুষ সবসময় মিডিয়ামটাতে যাবেন, মিডিয়ামটার দিকে আমরা। আপনার ওজন কি, আমরা একটা ভোক্তা যদি নিতে যায়, ওজনটা আপনার কি লাইফ ওয়েট করেন নাকি? আমরা লাইভ ওয়েট, আমরা স্কেল আছে। আমরা সম্মানিত ক্রেতা যখন আসেন, ক্রেতাকে বলি যে আপনার বডি ওয়েটটা যদি জানা থাকে আপনি প্লিজ একটু স্কেলে উঠেন। ওনার বডি ওয়েটটা যখন বলে যে না স্কেল ইজ ওকে, দেন আমরা গবাদি পশু, এটা সঠিকতার জন্য। আচ্ছা, এখন যদি গরু ক্রয় করে কেউ আপনার খামার থেকে, আপনি কি এখন ডেলিভারি দিবেন নাকি তারা এগুলোকে? না, এখন ওনারা গরুটি সম্ভাব্য একটা ওজন করে আমরা কুরবানির সময় এটার কত কেজি হতে পারে তার একটা সম্ভাব্য প্লাস মাইনাস আমরা বলে দিই। যখন উনি ডেলিভারি নেবেন, ডেলিভারির সময় যে ওজনটা হবে আমাদের কোম্পানির নির্ধারিত দরে উনি টাকাটি পরিশোধ করে গরুটা নিয়ে যাবেন। এই যে ভ্যাকেন্ট সময়টা, এই সময়টা যে খাবার আপনি দিবেন, সব খরচ কোম্পানির, আপনার নিজে, তার কোনো খরচ আর নাই? না, তার এখনকার ওয়েটটা সে নেবে না, এখনকার ওয়েটটা যখন ডেলিভারি আমি দেব তখন কি যে ওয়েট হবে সেই ওয়েটে এভারেজ কেজি হিসাবে 1 কেজি। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে কুরবানিতে 165টি এবং আরমা মিট আউটলেট থেকে 90টি গরু বিক্রি করে আয় হয়েছে 3,82,50,000, যেখান থেকে নিট লাভ হয়েছে 11,64,725 টাকা। প্রতিষ্ঠান আশা করছে চলতি বছর আয় হবে 6,41,25,000 টাকা। সম্ভাব্য নিট লাভ দাঁড়াবে 35 লক্ষ টাকা। আমার অ্যাকচুয়ালি এখানে গরু, গাভী, পুকুর মানে মাছ ছাড়াও আমার এখানে প্রায় 70-এর অধিক ছাগল রয়েছে, খাসি এবং মা ছাগলও কিছু রয়েছে। দর্শক মণ্ডলী, শুরুতেই আমরা বলেছিলাম এই খামারে নিরাপদ খাদ্য হিসেবে নিজেদের তৈরি সাইলেজ গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাইলেজ তৈরির উপকরণ হিসেবে মানিকগঞ্জে 2 একর জায়গায় চাষ করা হয়েছে ভুট্টা। সেখান থেকে সাইলেজ উপযোগী ভুট্টা গাছ সংগ্রহ করে চপিং করে গাজন প্রক্রিয়ায় সাইলেজ তৈরি করা হয়। সাইলেজ তৈরির জন্য আরমার রয়েছে একটি পৃথক শেড, যেখানে 20টি ট্যাঙ্কে সাইলেজ সংরক্ষণ ক্ষমতা 550 মেট্রিক টন। সাইলেজ প্রথমত ভুট্টার গাছ মিল্কি স্টেজ পর্যায়ে। শুধু কি ভুট্টার গাছ দিয়ে করা যায়? না, এই নেপিয়ার দিয়ে যায়, জারা দিয়ে যায়, তারপরে আপনার জারা দিয়ে যায়, হ্যাঁ, এমনকি ধানের খড় দিয়েও করা যায় অনেকই। এই যে খাওয়ার উপযোগী হয়ে গেছে না, এটা আমি কি করে বুঝবো? স্যার, এটা যখন খাওয়ার উপযোগী হয়ে যায় তখন এটা একটা সুমিষ্ট ঘ্রাণ ছড়ায়, একদম সুমিষ্ট ঘ্রাণ ছড়ায়, একটা মনে করেন যে পাকা ফলের মতোই কিছুটা ঘ্রাণটা ছড়ায়। এটা ঢাকা ছাড়া আর কোনো কি কেমিক্যাল বা কিছু? হ্যাঁ, এখানে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক আমরা করি, আর চিটাগুড় কিছু ব্যবহার করি। আচ্ছা, এই জন্য আর কি। ময়শ্চার যদি কম হয়, ভুট্টার গাছে ময়শ্চার কম হলে চিটাগুড়ের পানিও আমরা ব্যবহার করি। আচ্ছা, গরু কি খাওয়ার খুব আগ্রহশীল করে খায়? এনাফ, গরু এটা দিলে একদম মানে কি বলবো আপনাকে। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর আফজাল হোসেনের সঙ্গে। ধরুন আফজাল, আপনি আরমা গ্রুপের সঙ্গে অনেকদিন যাবতীয় পরামর্শ হিসেবে কাজ করছেন এবং আরমা গ্রুপ আপনার দাবি করছেন যে আপনাদের উৎপাদিত পণ্যগুলো শতভাগ নিরাপদ খাদ্য, মাংসগুলো তাই। তো আপনারা এইটাকে জনপ্রিয়তা করার জন্য, নিরাপদ খাদ্যটাকে আরও সম্প্রসার করার জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আপনি যেহেতু উপদেশ দিচ্ছেন এই প্রতিষ্ঠানকে। আমি একজন পুষ্টিবিদ হিসেবে
দেশের মানব সম্পদের কল্যাণে যতটুকু করার প্রয়োজন আমি চেষ্টা করে আসছি। বিশেষ করে এই দেশের ক্ষুদ্র এবং মাঝারি খামারিদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা প্রয়াস হবে বলে আমি আশা করছিলাম। সেই সুবাদেই আমি রাজ্জাক সাহেবকে বলি যে আপনার অন্যান্য ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের একটা প্রজেক্ট ডিজাইন করেন, এটা দেশ ও জাতির জন্য খুব ভালো হবে। আর নিরাপদ খাদ্যর আমরা যথেষ্ট অভাব বোধ করছি এবং বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, তারা এই ব্যাপারে কাউন্সিলও করতেছে যথেষ্ট। তো আগ্রায় আরমায় তারপরও তো আমরা অত দূর যেতে পারিনি। আমাদের লক্ষ্য যে আমরা সার্বিকভাবে পুষ্টি বা নিরাপদ খাদ্য উৎপাদন করবো, এরপরেও যতটুকু চ্যালেঞ্জ তো এখন অনেক আছে। অনেক চ্যালেঞ্জ আছে। তার চ্যালেঞ্জগুলোর কারণ তো আপনারা জানেন যে আমাদের দেশ খুবই ছোট, পার ক্যাপিটাল ল্যান্ড খুবই কম, তারপরে কাল্টিভেবল ল্যান্ড আরও কম। কাজে অল্প জমির ভিতরে কিভাবে আমরা টার্ন ওভার রেট বেশি পেতে পারি, সেটাই আমার কৃষিবিদ হিসেবে একটা লক্ষ্য ছিল। শফিকুর রহমান অমি, আপনি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। আপনি ফ্লোরিডাতে ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করছেন এবং দক্ষতার সঙ্গে পড়াশোনা শেষ করেছেন। জি জি, আলহামদুলিল্লাহ। তো আপনি একটা বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি কেন বাবার সঙ্গে কৃষি ব্যবসায় সম্পৃক্ত হলেন? আপনার পিছনের কারণটা কি? অবশ্যই আমার অপরচুনিটিস সেখানে অনেক বেশি ছিল, তা সত্ত্বেও আসলে আমার ইন্টারেস্টটা দেশে কিছু একটা কৃষি করা, কৃষিতে শুধু। এখানে যে ম্যানেজমেন্টাল যে প্র্যাকটিসটা জি এবং আপনার যে বিশাল অভিজ্ঞতাতে প্র্যাকটিসটা, আপনি কি মনে করেন যে আমাদের দেশের আরও বাড়ানো সম্ভব, সুযোগ রয়েছে? অবশ্যই। টেকনোলজির ব্যবহার যদি আমরা প্রপার করতে পারি তাহলে অবশ্যই সেটার সুযোগ আছে। তাছাড়াও আমার মেইনলি কৃষিটা নিয়ে ইচ্ছা বেশি, কারণ প্রথমত আমার এখানে অপরচুনিটিস অনেকে শুধু ব্যবসার দিকটা দেখে, কিন্তু পাশাপাশি তার যে মানে ব্যবসার পাশাপাশি আপনার যে এত বড় একটা অপরচুনিটি আছে, সেটা যদি কেউ না ক্যাচ করতে পারে তাহলে সেটা আমি আর কীভাবে বলবো। আধুনিক কোনো প্রযুক্তি কি আপনি চাচ্ছেন যে আপনার এই খামারে সংযোজিত হোক? আধুনিক কী প্রযুক্তি আপনি চিন্তা করছেন? আধুনিক আপাতত যেহেতু আমার জায়গাটাকে এখনও অনেক জায়গা আমার আছে, এটাকে এখন আমার প্রথমত আমার মেইন টার্গেটটা আসলে গুছানো। এই কথা ঠিক। সাম্প্রতিক সময়ে নিরাপদ মাংস উৎপাদক খামার হিসেবে এই খামারে যথেষ্ট সুখ্যাতি থাকলেও মূলত আরমা অ্যাগ্রো একটি সমন্বিত কৃষি খামার। এখানে আছে বিফ ফ্যাটেনিং, দুধালো গাভী পালন, হাঁস মুরগি, ব্ল্যাক বেঙ্গল গোট, বায়োফ্লকে মৎস্য চাষ, সর্বোপরি নিরাপদ শাকসবজি উৎপাদনের পাশাপাশি নানা ধরনের ফল ফলাদি উৎপাদিত হয় আরমা অ্যাগ্রোতে। নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।